মাটির ঘর থেকে উঠে এসে কোটি কোটি টাকার মালিক হওয়া এরকম গল্প তো আমরা অনেক শুনি। সিনেমার মতো শোনায়। কিন্তু আজ আমরা যার কথা বলবো তার গল্পে শুধু উত্থান নেই, আছে প্রায় সবকিছু হারিয়ে ফেলার মতো পতন, পাহাড় সমান ঋণ, আর তারপর এমন এক নৈতিক সিদ্ধান্ত যা বেশিরভাগ মানুষ নেওয়ার কথাই ভাবতে পারবে না। ঠিক। আজ আমরা অল্পেশ গজ্জার নামের এক ব্যক্তির বক্তৃতার গভীরে যাব। একদম। আর আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য শুধু তার জীবনের ঘটনাগুলো পরপর বলা নয়, আমরা বোঝার চেষ্টা করব তার প্রত্যেকটা সিদ্ধান্তের পেছনের চিন্তাটা কী ছিল। কোন মানসিকতাটা তাকে সাহায্য করেছে? হ্যাঁ, কোনো মানসিকতা তাকে চরম ব্যর্থতার পরেও বারবার ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে। চলুন এই অসাধারণ গল্পটার ভেতরে ঢোকা যাক। তাহলে একেবারে শুরু থেকে আরম্ভ করা যাক। ওনার শৈশব কল্পনাতীত সংগ্রামের। গুজরাটের বারসোলা গ্রামের এক মাটির ঝুপড়িতে জন্ম। তিনি নিজেই বলেছেন ছোটবেলায় পায়ে জুতো ছাড়াই ক্রিকেট খেলতেন, ৪৪ ডিগ্রি গরমে। তখন তো আর বল ধরা যেত না, তাই বলতেন গাছের নিচে দাঁড়াবেন। আর বাড়িতে অতিথি এলে চা বানানোর জন্য দুধ কেনার পয়সা থাকত না, প্রতিবেশীর বাড়ি থেকে ধার করতে হতো। অনেকদিন তো সবজি ছাড়াই শুধু ছাঁচ বাটারমিল্ক দিয়ে রুটি খেতে হতো। আর এই চরম দারিদ্র্যের মধ্যেই একটা অদ্ভুত ব্যাপার ঘটে। তার বাবা, যিনি নিজে হয়তো খুব বেশি পড়াশোনা করেননি, তিনি ছেলেকে ভর্তি করে দিলেন একটা ইংরেজি মিডিয়াম স্কুলে। কিন্তু শুধু ভালো স্কুলে দিলেই তো হয় না, তাই না? ঠিক এখানেই ভাবার মতো বিষয় আছে। তার আশেপাশে প্রায় ১০০ কিলোমিটারের মধ্যে কেউ ইংরেজিতে কথা বলত না, ফলে যা হওয়ার তাই হল, পড়াশোনায় তিনি একদমই ভালো করতে পারলেন না। ১০ম শ্রেণী কোনো মতে পাশ করলেন, কিন্তু তারপর দ্বাদশ শ্রেণীতে একবার নয়, দুবার নয়, চারবার ফেল করেন। ভাবা যায়, যে পরিবারে এত অভাব সেই পরিবারের ছেলে ৪বার ফেল করছে, এর থেকে বড় হতাশার আর কি হতে পারে? তার মানে কি ওনার বাবার সিদ্ধান্তটা ভুল ছিল? ভুল বা ঠিক এভাবে বলাটা হয়তো কঠিন, তবে এটা আমাদের একটা জরুরি জিনিস শেখায়। উচ্চাকাঙ্ক্ষা আর সুযোগের সাথে যদি সঠিক পরিবেশ না থাকে, তাহলে সাফল্য আসা প্রায় অসম্ভব। তবে এই ব্যর্থতাও হয়তো তাকে জীবনের অন্য এক ধরনের শিক্ষা দিয়েছিল। প্রাতিষ্ঠানিক শিক্ষা তার ক্ষেত্রে কাজ না করলেও জীবন তাকে যা শিখিয়েছে তা হয়তো কোনো বই পারত না। আর এখান থেকেই গল্পটা একটা দারুণ মোড় নেয়। পড়াশোনায় চূড়ান্ত ব্যর্থ হওয়ার পর তিনি গুজরাটি ভাষায় ইলেকট্রনিক্সে আইটিআই কোর্স করেন। আইটিআই মানে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। হ্যাঁ, আর কি আশ্চর্য, নিজের ভাষায় পড়ার সুযোগ পেয়েই যেন তার প্রতিভা ফুটে বেরোল। তিনি রাজ্যে ২য় স্থান অধিকার করলেন। যে ছেলেটা একটু আগে ৪বার ফেল করেছে, তার কাছে এটা তো বিশাল ব্যাপার। আর রাজ্যে ২য় হওয়ার ফলে তার সামনে একটা নিশ্চিত সরকারি চাকরির সুযোগ চলে আসে। তিনি চাইলেই একজন সরকারি আইটিআই প্রশিক্ষক হতে পারতেন। নিরাপদ জীবন, বাধা মাইনে। কিন্তু তিনি সেই চাকরির প্রস্তাব ফিরিয়ে দেন। আমার কাছে এটা গল্পের সবচেয়ে আশ্চর্যজনক অংশ। কেন? চরম দারিদ্র্য থেকে উঠে আসা একজন মানুষ কেন একটা নিশ্চিত ভবিষ্যৎকে এভাবে পায়ে ঠেলবে? এখানেই সাধারণ আর অসাধারণের মধ্যে পার্থক্যটা তৈরি হয়। তিনি একটা খুব শক্তিশালী মানসিক মডেল ব্যবহার করেছিলেন। কোনো পথে হাঁটা শুরু করার আগে সেই পথের শেষটা কল্পনা করা। মানে কিরকম? তিনি তার শিক্ষকদের জীবনযাত্রা খুব কাছ থেকে দেখতেন। তিনি দেখেন তারাও বাসে করে যাতায়াত করেন, বাড়ি থেকে আনা ঠান্ডা টিফিন খান। তার মনে হয়েছিল, এই চাকরিটা পাওয়ার পরেও তো আমার জীবনটা এরকমই হবে। ওহ আচ্ছা। তিনি স্থিতিশীলতার চেয়ে বড় স্বপ্নকে বেছে নিয়েছিলেন। ভবিষ্যতের জীবনযাত্রাকে মানদণ্ড ধরে বর্তমানের সিদ্ধান্ত নেওয়া, এটাই ছিল তার সাফল্যের প্রথম চাবিকাঠি। অর্থাৎ তিনি শুধু বেঁচে থাকতে চাননি, একটা অন্যরকম জীবনযাপন করতে চাইছিলেন। তারপর কি হলো? এরপর তিনি পিসিও মেশিন সারাইয়ের কাজ শুরু করেন। আমাদের অনেক শ্রোতার হয়তো মনে থাকবে, মোবাইল ফোনের আগে যোগাযোগের ভরসা ছিল এই পিসিও বুথগুলো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তো তিনি প্রথমে অন্যের দোকানে কাজ করতেন, পরে ৭৫,০০০ টাকা ধার করে নিজেই সেই ব্যবসা শুরু করেন। আর এই ব্যবসায় তিনি তার কাজের প্রতি দায়বদ্ধতার এক অসাধারণ উদাহরণ তৈরি করেন। তিনি নিজেই বলেছেন, মাঝরাতে হাইওয়েতে গিয়েও তিনি মেশিন সারিয়ে আসতেন। কোনো অতিরিক্ত টাকার জন্য নয়, শুধু এই ভেবে যে মেশিনটা খারাপ থাকলে সেই দোকানদারের ব্যবসা বন্ধ হয়ে যাবে।
ঠিক এই মানসিকতার ফলেই তিনি দ্রুত পরিচিতি পান। একদম। আর ধীরে ধীরে তিনি ভারতের অন্যতম সেরা পিসিও যন্ত্রাংশ বিক্রেতা হয়ে ওঠেন। তার বার্ষিক টার্নওভার পৌঁছায় 7 থেকে 8 কোটি টাকায়। যে ছেলেটা মাটির ঝুপড়িতে থাকত সে নিজের অফিস, দোকান, বাড়ি, গাড়ি সবকিছু তৈরি করে ফেলে। গল্পটা তো এখানেই শেষ হয়ে যেতে পারত, একটা সফলতার গল্প হিসেবে। কিন্তু হলো তার উল্টোটা। প্রযুক্তির পরিবর্তন, মোবাইল ফোনের আগমন তার পুরো ব্যবসাকে এক ঝটকায় ধ্বংস করে দেয়। 1 বছরের মধ্যে টার্নওভার 8 কোটি থেকে কমে 40 লক্ষে নেমে আসে। কিন্তু সোর্সে তিনি বলছেন শুধু প্রযুক্তি একমাত্র কারণ ছিল না। হ্যাঁ, আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। তিনি নিজে স্বীকার করেছেন যে সাফল্যের চূড়ায় পৌঁছনোর পর তার মধ্যে এক ধরনের আত্মতুষ্টি চলে এসেছিল। তার ভাষায় কাজ না করার রোগ দেখা দিয়েছিল। কাজ না করার রোগ? হ্যাঁ, মনস্তত্ত্বের ভাষায় একে অ্যারাইভাল ফ্যালেসি বলা হয়। মানে লক্ষ্যে পৌঁছানোর পর মানুষ মনে করে আমার কাজ শেষ, আর নতুন করে কিছু করার নেই। তার আশেপাশের বন্ধুরাও তাকে হতাশ করত, বলতো আমাদের তো সব শেষ হয়ে গেল। আর এই হতাশা আর আত্মতুষ্টির ফল হল ভয়াবহ। তিনি ভুল জায়গায় বিনিয়োগ করতে শুরু করেন, শেয়ার বাজারে টাকা হারান, আর ঋণের বোঝা গিয়ে দাঁড়ায় 1,36,25,000 টাকা। আর শুধু তাই নয়, 14টা ব্যাংক তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে। ভাবা যায় অবস্থাটা? 1 কোটিপতি থেকে একেবারে পথে বসার জোগাড়। এটা শুধু পথে বসা নয়, এটা একটা মানসিক ভাঙন। যখন 14টা ব্যাংক আপনার বিরুদ্ধে মামলা করে, তখন সম্মান, সামাজিক অবস্থান, পরিবারের ভবিষ্যৎ সবকিছু দুলতে থাকে। বেশিরভাগ মানুষ এই পরিস্থিতিতে ভেঙে পড়ে। কিন্তু তিনি পড়েননি। তিনি একটি নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে যোগ দেন। এই মডেলটা নিয়ে তো অনেকের মনেই প্রশ্ন আছে। হ্যাঁ আছে। সহজভাবে বললে নেটওয়ার্ক মার্কেটিং বা MLM হলো এমন একটি মডেল যেখানে একজন শুধু পণ্য বিক্রিই করে না, সে আরও কিছু মানুষকে এই ব্যবসায় নিয়ে আসে এবং তাদের বিক্রির উপর থেকেও একটা কমিশন পায়। একটা চেইন সিস্টেমের মতো। অনেকটা তাই। বিতর্কের কথা যাই হোক, অল্পেশ কজ্জরের জন্য এটা ছিল একটা লাইফলাইন। তিনি তার পুরনো দক্ষতা আর পরিশ্রম দিয়ে এখানেও সফল হন। 3 বছরে তিনি প্রায় 1.5 কোটি টাকা আয় করেন। তার মাসিক আয় পৌঁছায় 11 লক্ষ টাকায়। ঋণের বোঝাও অনেকটা হালকা হয়ে আসে। কিন্তু এখানেই গল্পের সবচেয়ে নাটকীয় এবং শিক্ষণীয় মুহূর্তটা আসে। তিনি টাকা আয় করছিলেন ঠিকই, কিন্তু তার মনে একটা খটকা লাগছিল। কি রকম? তিনি বুঝতে পারছিলেন যে কোম্পানির হয়ে তিনি কাজ করছেন তাদের পণ্যের নিজস্ব কোনো গুণমান নেই। মানুষকে শুধু মোটিভেশনাল কথা বলে বড় স্বপ্ন দেখিয়ে এই পণ্যগুলো বিক্রি করানো হচ্ছে। আর একটা ঘটনা তাকে ভেতর থেকে পুরোপুরি নাড়িয়ে দেয়। কি হয়েছিল সেদিন? জল দেখে তার এতটাই অপরাধ বোধ হয় যে তিনি সেই রাতে এক মুহূর্তও ঘুমাতে পারেনি। তার মনে হতে থাকে, এই যে 11 লক্ষ টাকা প্রতি মাসে আসছে, এটা কি সৎপথে আসছে? কিন্তু যখন আপনার মাথায় কোটি টাকার ঋণ, 14টা ব্যাংক আপনার পেছনে, তখন কি সততা বা নৈতিকতার কথা ভাবা এত সহজ? সাধারণ মানুষ তো বলবে আগে নিজে বাঁচি, তারপর নীতি দেখব। এখানেই তিনি আর 5 জনের থেকে আলাদা। তার কাছে টাকা কোথা থেকে আসছে সেই উৎসটা খুব গুরুত্বপূর্ণ ছিল। কাউকে ঠকিয়ে আসা পয়সা তিনি চাননি। তারপর তিনি কি করলেন? তিনি সেই রাতে একটা সিদ্ধান্ত নেন। পরের দিন সকালে তিনি কোম্পানিকে একটি ইমেল করেন এবং পণ্যের মান উন্নত করার জন্য 24 ঘন্টা সময় দেন। এবং স্বাভাবিকভাবেই কোম্পানি কোনো উত্তর দেয়নি। এরপর তিনি যা করলেন তা অবিশ্বাস্য। এক ঝটকায় সেই 11 লক্ষ টাকার মাসিক আয় ছেড়ে দেন। শুধু তাই নয়, তিনি সেই যুবককে খুঁজে বের করে তার টাকা ফেরত দেন। এমনকি যাদের কাছে তিনি আগে পণ্য বিক্রি করেছিলেন তাদের একটা তালিকা তৈরি করে ধীরে ধীরে টাকা শোধ করতে শুরু করেন। ভাবুন একবার, তার ওপর তখনও কিন্তু ঋণ ছিল। বন্ধুরা তাকে দেউলিয়া ঘোষণা করার পরামর্শ দিয়েছিল, যাতে আইনত টাকা ফেরত দিতে না হয়। কিন্তু তিনি শোনেননি। না, তার যুক্তি ছিল ব্যাংকগুলো তাকে বিশ্বাস করে টাকা দিয়েছিল, সেই টাকা তিনি ফিরিয়ে দেবেনই। এই সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল না, কিন্তু তিনি নীতির সঙ্গে কোনো আপোষ করেননি। এরপর তিনি আবার চিরাচরিত ব্যবসা করার চেষ্টা করেন, কিন্তু সেখানেও সফল হননি। হ্যাঁ, তিনি কোরিয়া থেকে ওয়াটার ফিল্টার, ইন্ডাকশন স্টোভ আমদানি করে বিক্রি করার চেষ্টা করেন, কিন্তু নানা সমস্যায় পড়েন। তখন তিনি বুঝতে পারেন যে নেটওয়ার্ক মার্কেটিং মডেলটা খারাপ নয়, তার আগের কোম্পানি নির্বাচনটাই ভুল ছিল। আর এই উপলব্ধি থেকে তিনি যে পদক্ষেপটা নেন সেটা আমাদের সবার জন্য একটা বড় শিক্ষা। তিনি আর তাড়াহুড়ো করেননি।
প্রায় ৪-৫ লক্ষ টাকা খরচ করে তিনি বিভিন্ন কোম্পানি নিয়ে গবেষণা শুরু করেন। আর এটা শুধু ইন্টারনেটে সার্চ করা ছিল না। তিনি দিল্লি, চেন্নাই, মুম্বাই বিভিন্ন শহরে গিয়ে বড় বড় কোম্পানির পণ্য কিনে আনতেন এবং বাড়িতে ব্যবহার করতে দিতেন। এখানে তার পদ্ধতিটা অসাধারণ। তিনি শুধু ব্যবসার প্ল্যান দেখেননি বা কে কত টাকা আয় করছে সেটা দেখেননি, তিনি পণ্যের গুণমানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। আর চূড়ান্ত সিদ্ধান্তটা আসে খুব অপ্রত্যাশিতভাবে, তাই না? হ্যাঁ, প্রায় ১৫ দিন ধরে বিভিন্ন কোম্পানির পণ্য ব্যবহার করার পর তার স্ত্রী, যিনি এই ব্যবসায় তেমন আগ্রহী ছিলেন না, তিনি নিজে থেকেই এসে বলেন যে মোদি কেয়ার নামের একটি কোম্পানির পণ্যগুলো তার খুব ভালো লেগেছে। বাহ! তিনি বলেন, তুমি যে কোম্পানিই করো, কিন্তু আমাকে রান্নাঘরের জন্য এই মোদি কেয়ারের পণ্যগুলো এনে দিও। আর একজন সাধারণ গ্রাহকের এই মতামত অল্পেশের জন্য যথেষ্ট ছিল। তিনি তার পরের কোম্পানি বেছে ফেলেন। আর এই সিদ্ধান্তটা যে কতটা সঠিক ছিল তা তো তার ফলাফলই বলে দেয়। মোদি কেয়ারে যোগ দেওয়ার পর তার আয় রকেটের গতিতে বাড়তে থাকে। তার পুরনো টিম, যারা তার সততায় বিশ্বাস রাখত, তারা তার সঙ্গেই ছিল। প্রথম মাসেই তার চেক আসে ১,৬৫,০০০ টাকা, আর দ্রুতই তা বাড়তে থাকে। এমনকি কোভিডের সময়ও যখন সবার ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছিল, তার আয় কিন্তু বেড়েছিল, কারণ মানুষ জরুরি পণ্য কেনা তো বন্ধ করেনি। একদম। তার গল্প থেকে আমরা বেশ কিছু মূল নীতি খুঁজে পাই। যেমন তিনি বলেন, বড় ভাবো, বড় হবে। তিনি আরও বলেন, পরিস্থিতিকে দোষারোপ না করে দায়িত্ব নিতে হবে। কারণ পরিস্থিতি তো সবার জন্যই এক। ঠিক, কিন্তু আপনার লক্ষ্যটা একান্তই আপনার। তবে তার সবচেয়ে শক্তিশালী দর্শনটি হল, বেঁচে থাকা আর জীবন যাপন করার মধ্যে পার্থক্য আছে। তার মতে, দেশের ৮০% মানুষ শুধু বেঁচে আছে, তাদের জীবনে কোনো আনন্দ বা উদ্দেশ্য নেই। মাটির ঘর থেকে শুরু করে কোটি টাকার ব্যবসা, সেখান থেকে দেউলিয়া হওয়ার মুখ থেকে ফিরে আসা এবং শেষে নৈতিকতার জোরে আবার শীর্ষে পৌঁছানো, অল্পেশ গজ্জরের জীবন সত্যিই এক অবিশ্বাস্য রোলার কোস্টার রাইড। তার যাত্রাটা প্রমাণ করে যে আপনি কোথা থেকে শুরু করছেন সেটা বড় কথা নয়, আপনার নীতি এবং আপনার লক্ষ্য কতটা স্পষ্ট সেটাই আসল। একদম। আর এই আলোচনাটা আমাদের সবার জন্য একটা গভীর প্রশ্ন রেখে যায়। অল্পেশ গজ্জর তার বক্তৃতায় বলেন যে এখন তার টাকা আয় করার কোনো প্রয়োজন নেই, কিন্তু তিনি কাজ চালিয়ে যাচ্ছেন কারণ তিনি এবার সমাজকে কিছু ফিরিয়ে দিতে চান। তার ভাষায়, ঈশ্বর যদি আমাকে কিছু দিয়ে থাকেন, তবে আমারও এই সৃষ্টিকে কিছু ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আছে। ঠিক, এটা আমাদের ভাবতে বাধ্য করে, যখন আমাদের নিজেদের মৌলিক চাহিদা এবং স্বাচ্ছন্দ্য নিশ্চিত হয়ে যায়, তখন আমাদের কাজ এবং জীবনের নতুন উদ্দেশ্য কী হওয়া উচিত। আমরা কি শুধু নিজের জন্য বাঁচব, নাকি বৃহত্তর কোনো কিছুর অংশ হব?